ঘোষণা করা হবে। তাদের মধ্যে একটা হচ্ছে আইসিটি রিস্ক ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট। সেগুলো নিয়েও কিন্তু পলিসি আছে, আমরা এগুলো নিয়েও আলোচনা করবো। তা আমরা শুরুতে আজকে যে আলোচনা সেটা আমরা এই মডিউলের আওতায় এই 8টা পলিসির মধ্যে আমরা দুটো পলিসি নিয়ে কথা বলবো। একটা অ্যাসেট লাইবিলিটি রিস্ক ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে আমাদের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। তো আমরা একটু আগে যেটা বললাম সেটাই যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক 6টা কোর রিস্ক ঘোষণা করা হয়েছে। সেই 6টা কোর রিস্কের মধ্যে একটা হলো ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, একটা অ্যাসেট লাইবিলিটি রিস্ক ম্যানেজমেন্ট, একটা ফরেন এক্সচেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট, অ্যান্টি মানি লন্ডারিং রিস্ক ম্যানেজমেন্ট, ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স রিস্ক ম্যানেজমেন্ট। এরপরে আসতেছে আমাদের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি রিস্ক ম্যানেজমেন্ট। এর বাইরে আমাদের এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট আসবে। তাহলে এই লাস্টের দুইটা কিন্তু এখনো কোর রিস্ক হিসেবে ঘোষণা হয়নি। তো আমরা বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে কোর রিস্ক গুলা আবারও যদি বলি তাহলে আমরা কয়টা, 6টা, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। একটা হলে আইসিটি রিস্ক, মানি লন্ডারিং রিস্ক, ফরেন এক্সচেঞ্জ রিস্ক, তারপরে হচ্ছে অ্যাসেট লাইবিলিটি রিস্ক, ক্রেডিট রিস্ক, ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স রিস্ক। সোশ্যাল এনভায়রনমেন্ট যদি কোর রিস্ক না, বাট আমরা এখানে নিছি। এর মধ্যে আমরা অ্যাসেট লাইবিলিটি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। তাহলে অ্যাসেট লাইবিলিটি রিস্ক ম্যানেজমেন্ট যদি আমরা আলোচনা করতে চাই, এই পলিসির মধ্যে কি কি আছে সেটা যদি জানতে চাই, তার আগে আমাকে একটু জানতে হবে যে আসলে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি। দেখেন, প্রতিটা বিজনেস এটি কিন্তু আপনি যখন স্টার্ট করেন, আপনি ধরেন একজন উদ্যোক্তা এন্টারপ্রেনিয়র হিসেবে একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, তাহলে শুরুতেই আপনার কিছু ক্যাপিটাল লাগে। এই ক্যাপিটাল গুলো আপনার দুইটা সোর্সে থেকে আপনি পান। একটা হলো আপনার নিজস্ব সোর্স আছে, আর একটা হচ্ছে আপনি অন্যের কাছ থেকে ধার করছেন। যেটা আপনার নিজস্ব সোর্স থেকে যে যেটা সেটাকে আমরা বলে অনার্স ইকুইটি, অথবা মালিকের নিজস্ব যে ক্যাপিটাল। আর একটা ক্যাপিটালের সোর্স হচ্ছে হলে কি আমি অন্যের থেকে বড় করছি। আমরা ব্যাংকিং বিজনেসের ক্ষেত্রে যেটাকে আমরা বলে থাকি ডিপোজিট। আর অনার্স ইকুইটি বলতে আমরা বলি যে বাংলাদেশ ব্যাংকের কাছে দেখেন, প্রতিটা ব্যাংক স্টার্ট করতে গেলে আমাকে 500 কোটি টাকার কিন্তু একটা ক্যাপিটাল সেন্ট্রাল ব্যাংকে জমা দিতে হয়। তারপরে তারা লাইসেন্স দেয়, বিভিন্ন শর্ত আছে, তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে এটা। এই 500 কোটি টাকা বর্তমানে এটা ব্যাংকের যারা মালিক পক্ষ, যারা উদ্যোক্তা, ব্যাংক গঠনের ক্ষেত্রে তাদের কিন্তু বিভিন্ন, তাদের এই সোর্স থেকে কিন্তু এটা জমা করতে হয়। দেন তারা কি করে, ডিপোজিট কালেক্ট করে। এই নিয়ে লাইসেন্স পাওয়ার পরেই একটা ব্যাংক প্রথমেই টার্গেট কি করে, প্রথমে কিন্তু ইনভেস্টমেন্ট না, প্রথমে করে কি তার 500 কোটি টাকা যে লিকুইডিটি সে জমা দিল। আর দ্বিতীয়ত সে কি করবে, ডিপোজিটারের কাছে যাবে তার ব্যাংকের অফার নিয়ে। বিভিন্ন রকমের মানে প্রোডাক্টের মাধ্যমে তারা ডিপোজিটারের কাছ থেকে ফান্ড কালেকশন করবে। এই যে একটা বিষয়, এটা আমরা কি করব, এই ফান্ডটা আমার নিজের ব্যাংকারের মালিক পক্ষ হিসেবে আমি নিজে যে ফান্ড, দেন হচ্ছে আমাদের ডিপোজিটারের কাছ থেকে যে ফান্ডটা আমরা পেলাম, ধরেন সেটা হলো আমার 100, কথার কথা আমি বোঝার জন্য, আরো ডিপোজিটের কাছ থেকে আমি 100 টাকা কালেক্ট করলাম, এই 200 টাকা। এই 200 টাকা নিয়ে আমি কি করব, এই 200 টাকা নিয়ে কিন্তু আমরা যাব হচ্ছে কি ইনভেস্টমেন্টে। আমরা ব্যাংকার, আমরা কিন্তু এই জিনিসগুলো জানি, একটু ভিন্নভাবে একটু চিন্তা করলেই শুধু হবে। তাহলে আমরা এটা কি করব, ডিপোজিটারের কাছে নিয়ে যাবো, সরি ইনভেস্টমেন্টের কাছে নিয়ে যাবো। যার টাকার দরকার আমরা তার কাছে ইনভেস্টমেন্ট করি, যেটা আমরা ইসলামী ব্যাংকগুলোকে ইনভেস্টমেন্ট করি, আর আমাদের কনভেনশনাল ব্যাংকগুলো আমরা এটাকে বলি যে ক্রেডিট অথবা লোন অথবা অ্যাডভান্স হিসেবে তারা কিন্তু এটা প্রিপেয়ার করে। তাহলে এই যে আমরা ধরেন 200 টাকা আমি নিয়ে আসলাম, এই 200 টাকাই কি আমি ব্যাংকের কাছে অন্যের কাছে লেন্ডিং করব, নাকি এখানে কোনো বিষয় আছে? এই যে বিষয়টা যে ম্যাচিং করা, ধরেন আমি 200 টাকা আরেকজনের কাছে ল্যান্ডিং করে দিলাম, করার পরে ওনার সাথে কথা হলো যে ভাই 6 মাস পরে এই টাকাটা আমাকে দিতে হবে। আর আমার যে ডিপোজিটারের কাছ থেকে 100 টাকা নিচ্ছি, তাকে আমি বলছি যে ভাই তুমি যখন তোমার টাকার দরকার তখনই তুমি আমার থেকে টাকা নিয়ে যাবা। এবং ধরে নিলাম যে আমরা টার্ম 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 ডিপোজিট নিচ্ছি এফডিআর হিসেবে 6 মাসের জন্য। সেই জন্য আমি 6 মাসের টার্গেটে বিনিয়োগ করছি। কিন্তু 6 মাস যেদিন ম্যাচিউরড হবে সেদিন ডিপোজিটার আমার কাছে টাকা নিতে আসছে, বাট আমি তখনও কিন্তু আমার যার কাছে আমি ল্যান্ডিং করছি তার কাছ থেকে ওই টাকাটা ফিরে পাইনি। ধরে নিবেন ওই দিন আমি পেলামই না, কিন্তু ডিপোজিটারে কি আমি বলতে পারবো যে ভাই তোমার টাকাটা আমি তো একজনের কাছে ইনভেস্ট করছি, সে দিচ্ছে না, তবে তোমাকে উনি দিলে আমি তোমাকে দেবো? এটা নিশ্চয়ই ব্যাংকারের বলবার কোনো সুযোগ নেই। তাহলে আমরা এই ক্ষেত্রে আমি কি করব, এই টাকাটা আমি কিভাবে তাকে আসলে পরিশোধ করব? এই জন্য সেন্ট্রাল ব্যাংক তার কন্ট্রোলিং অথরিটি হিসেবে, রেগুলেটরি অথরিটি হিসেবে ক্রেডিটের একটা, সরি টোটাল যে ফান্ড আছে সেটা ডিপোজিট হিসেবে
তারই একটা অংশ তারা করে কি, ক্যাশ আকারে সেন্ট্রাল ব্যাংকের সাথে জমা রাখে। আর একটা অংশ তারা সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা বলে থাকি ট্রেজারি বন্ড অথবা ট্রেজারি বিল কেনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কাছে এই টাকাটা মজুদ থাকে। সেটা বর্তমান কনভেনশনাল ব্যাংকের জন্য একটু রিভাইজ করা হয়েছে। আগে 4 ছিল আর 17, 13 ছিল, 17 এখন করছে 3.5, সেটা করছে। যাই হোক, সেটা বিষয় না। সেটাকে আমরা সিআরআর এবং এসএলআর বলে থাকি। এই যে আমি যে সার্বিক কথাটা বললাম, যে আমি যে এই লায়াবিলিটিটা আমরা যে তৈরি করছি ডিপোজিটরের কাছ থেকে, যে মানিটা নিচে ক্যাপিটাল ফরমেশনের উদ্দেশ্যে, দেন সেটাকে আমি ইনভেস্টমেন্ট করছি, ইনভেস্টমেন্টের যে করছি সেটাকে আমার ব্যাংকের জন্য এটা কি অ্যাসেট, কারণ এই ইনভেস্টমেন্ট থেকে আমি কি পাবো, এই ইনভেস্টমেন্ট থেকে আমি ইন্টারেস্ট পাবো, ইনকাম পাবো। অ্যাসেট সবসময় কি ওটাকে ইনকাম দেয়। আর লায়াবিলিটি কি করে, লায়াবিলিটি সবসময় আপনাকে ব্যয় করে, আপনাকে ওটাকে যে কোনো সময় পরিশোধ করতে হবে, এইরকম একটা পেরেশানিতে আপনি থাকেন। তাহলে ব্যাংকের ক্ষেত্রে অ্যাসেট বলতে আমরা বুঝি লোন, অ্যাডভান্স, আর লায়াবিলিটি বলতে আমরা বুঝি হচ্ছে ডিপোজিট, অথবা বিভিন্ন রকমের যে বড়োইং, সেটা ব্যাংকের কাছ থেকে হতে পারে, অন্য ব্যাংকের কাছ থেকে, সেটা সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে হতে পারে, বিভিন্ন ফরম্যাটে তারা কিন্তু এটা বড়োইং করে থাকে। তাহলে এই যে অ্যাসেট এবং এই যে লায়াবিলিটি, তার মধ্যে যদি আমি ম্যাচিংটা যদি প্রপারলি করতে না পারি, তাহলে আমার কিন্তু টোটাল ব্যাংকিং বিজনেসটা কিন্তু একটা রিস্কের মধ্যে পড়ে যাবে। এই জন্যই আমরা এটাকে বলে থাকি অ্যাসেট লায়াবিলিটি রিস্ক ম্যানেজমেন্ট। আর এই রিস্কের কথাটা যদি বাদ দেই, এই যে আমি কয় টাকা লায়াবিলিটি নিলাম, কয় টাকা আমি বিনিয়োগ করে কত টাকা অ্যাসেট করব, এইটার যে একটা সমন্বয়, সেটাকে আমরা বলে থাকি অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট। আমরা এখানে বেশ কিছু কথা বললাম, একটু হাইলাইট দেখাচ্ছি। আমরা এটা নিয়ে কিন্তু ট্রেজারিতে যে আমরা বিস্তারিত আলোচনা করব। ট্রেজারি যেহেতু একই জিনিস, একই মডিউল, আমরা কথা হবে, আমরা এখানে কিছু প্রাইমারি কনসেপ্ট দিচ্ছি। এই অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলোকে আমাদেরকে হাইলাইট করতে হবে, সেই হাইলাইট পোর্শনটা হলো যে আমাদের লিকুইডিটি রেশিওটা ইম্পর্টেন্ট, যেটা ব্যাসেল থ্রিতে রিকমেন্ডেশন করা হয়েছে। সেই লিকুইডিটি রেশিওর মধ্যে দুইটা রেশিওকে তারা নিয়ে আসছে, একটা হচ্ছে লিকুইডিটি কাভারেজ রেশিও, আর একটা হচ্ছে নেট স্টেবল ফান্ডিং রেশিও। আমরা বলছিলাম যে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের লিকুইডিটি ম্যানেজমেন্ট। আর লিকুইডিটি ম্যানেজমেন্টের যে টুল আমরা একটু আগে দেখে আসলাম ট্রেজারিতে যেটা আমরা করবো, সেই টুল গুলোকে এখানে মূলত আবারও বলা হয়েছে। তারপর হচ্ছে হলো কি লিভারেজ রেশিও, অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও, তারপর হোলসেল বরোইং রেশিও, কমিটমেন্ট, সোয়াপ ফান্ড লিমিট, স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল, ম্যাক্সিমাম কিউমুলেটিভ আউটফ্লো, আর ইন্টারেস্ট রেট রিস্ক। দিস আর দ্য key indicators who are the used for the asset liability management এর জন্য বেশি ইম্পর্টেন্ট। আমরা এই কটা টার্ম সম্বন্ধে একটু জানলাম। এর মধ্যে আমরা যদি লিকুইডিটি কাভারেজ রেশিওটা দেখি, তাহলে জিনিসটা কি, যে লিকুইডিটি কাভারেজ রেশিও ইউজ বাই দ্য ব্যাংকস টু অ্যাসেস দ্য এক্সপোজার টু দ্য কন্টিনজেন্ট লিকুইডিটি ইভেন্ট। এটাকে আপনার অ্যানালাইসিস করার জন্য যে ইকুয়েশনটা, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। এখানে আমাদের টোটাল স্টকটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে আমাদের ক্যাশ হিসেবে আমাদের কাছে যে মানিটা থাকে, সেটা লোকাল কারেন্সিতে হোক অথবা ফরেন কারেন্সিতে হোক। কিছু থাকে বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের ব্যালেন্স থাকে, আমরা সিডি অ্যাকাউন্ট মেনটেন করি, বাংলাদেশ এটাকে ব্যাংকার্স অ্যাকাউন্ট বলা হয়। সেখানে বাংলাদেশের ব্যাংকের সাথে কিন্তু প্রতিটা ব্যাংকেরই কিছু মানে ক্যাশ হিসেবে থাকে, সেটা লোকাল কারেন্সিতে হয় এবং ফরেন কারেন্সিতে হয়। এর বাহিরেও আমাদের কিছু বললাম, কিছু সিকিউরিটি মানে ইনস্ট্রুমেন্ট কিনতে হয় সেন্ট্রাল ব্যাংকের সাথে, যেটা আমরা স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও বলে থাকি, এসএলআর, আপনারা সবাই হয়তো জানেন। সেই জায়গায় যে সিকিউরিটি গুলো বাংলাদেশ ব্যাংক কমার্শিয়াল ব্যাংকের কাছে বিক্রি করে, সেটাকে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড। এটা দিয়ে আমরা হচ্ছে লিকুইডিটি কাভারেজ রেশিওতে এই 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 বিষয়গুলোকে আমাদেরকে কনসিডারেশন করতে হয়। আমাদের এগুলো কিন্তু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করা হয়, আমরা এটা পরে আলোচনা করবো। নেট স্টেবল ফান্ডিং রেশিও, এটা আনাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর লিকুইডিটি ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে টোটাল দুইটা ফ্যাক্টর আমাদের বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যাভেলেবল স্টেবল ফান্ড, আর একটা হচ্ছে রিকোয়ার্ড স্টেবল ফান্ড। এই দুটো শব্দ আমাদের জন্য ইম্পর্টেন্ট। এইটা আমাদের এই অ্যাভেলেবল স্টেবল ফান্ডের মধ্যে যে বিষয়গুলোকে বিবেচনা করা হয়, সেটার মধ্যে হচ্ছে রেগুলেটরি ক্যাপিটাল, কাস্টমার ডিপোজিট, যেটা কারেন্ট হোক, সেভিংস হিসেবে হোক, অথবা ফিক্সড ডিপোজিট, যত রকমের ডিপোজিট কাস্টমারের কাছ থেকে পাই, সেটা আমাকে নিতে হবে। আর একটা হচ্ছে যে অন্য ব্যাংক বা অন্য প্রতিষ্ঠান থেকে যদি আমরা কোনো ডিপোজিট কালেক্ট করে থাকি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে, সেটা আমাদের হচ্ছে অ্যাভেলেবল স্টেবল ফান্ডের সোর্স। এখন প্রতিটা ব্যাংকেরই কিন্তু একটা
ডিপোজিটের রিকোয়ারমেন্ট থাকে, সরি, ফান্ডের রিকোয়ারমেন্ট থাকে। আপনার দৈনন্দিন আপনার অপারেশন চালানোর জন্য প্রতিটা ব্যাংকেরই কিন্তু একটা ক্যাশ মানির প্রয়োজন হয়, মানে সরি ফান্ডের প্রয়োজন হয়। সেই ফান্ড কয়েকভাবে আমাদের প্রয়োজন হয়। একটা, আমাদের কিছু ফান্ড আমাদের ক্যাশ হিসেবে গ্রাহক নিতে আসে, ডিপোজিটারি ক্যাশ মানির প্রয়োজন হয়, সেটা লোকাল কারেন্সিতে হোক অথবা ফরেন কারেন্সিতে হোক। তারপরে হচ্ছে হলো কি অ্যামাউন্ট ওন টু দা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অন্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যদি আপনি কোনো কিছু যদি বড় করেন, অথবা যদি অন্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে যদি আপনি কোনো মানে বরোইং করে থাকেন, তাহলে সেটাকে কিন্তু তাকে আপনি কি করতে হবে, ওটাকে পে করতে হবে, যেটা আমরা কল মানি মার্কেট থেকে মূলত নিয়ে থাকি। এরপরে ধরেন আপনি কোনো একজন প্রতিষ্ঠানকে কিছু লোন স্যাংশন করছেন, তাহলে লোনের ডিসবার্সমেন্ট করার জন্য আপনার টাকার প্রয়োজন আছে। কস্ট প্রাইস টু ডেপ্ট সিকিউরিটিজ আর ফিক্সড অ্যাসেট, আপনার প্রতিটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কিছু ফিক্সড অ্যাসেটের প্রয়োজন হয়। আমাদের ফার্নিচার ফিচার থেকে শুরু করে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের বিষয় থাকে। এরপরে যদি আপনি মানে ব্রাঞ্চের কথা যদি বলি, ব্রাঞ্চ নিজস্ব লোন বলে থাকি কনভেনশনাল ব্যাংকে, কন্টিনিউয়াস লোন, টার্ম লোন। এরপরে হচ্ছে আমরা দেই, অনেক সময় এলসি দেই, আমরা লেটার অফ গ্যারান্টি দেই, ব্যাংক গ্যারান্টি যেটা বলে থাকি। তারপরে আদার ইনভেস্টমেন্ট সিকিউরিটি কিনে আমরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকি। এগুলো বিভিন্ন পারপাজে কিন্তু আমাদের বিভিন্ন সোর্সে কিন্তু এই যে দৈনন্দিন যে মানে ফান্ডের প্রয়োজন হয়, যেটাকে আমরা রিকোয়ার্ড স্টেবল ফান্ড বলে থাকি। আর আপনার কাছে অ্যাভেলেবেল যে ফান্ড আছে, এই দুইটার পার্থক্যটাকে বলি আমরা নেট স্টেবল ফান্ডিং রেশিও, যেটা আমরা একটু পরে আলোচনা করব। তাহলে আমরা আরেকটা জিনিস এখানে দেখবো, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে ব্যাংকের প্রতিটা ব্যাংকেরই মানে প্রতিটা বিজনেস অর্গানাইজেশনের একটা ব্যালেন্স শিট হয়। ব্যালেন্স শিটের এক পার্টে থাকে আমাদের অ্যাসেট, আর এক পার্টে থাকে আমাদের লায়াবিলিটি। এই অ্যাসেট এবং লায়াবিলিটি অলওয়েজ সমান হতে হবে, এটা আমরা জানি। অ্যাসেটের এই লায়াবিলিটি, এটাকে আমরা ব্যালেন্স শিট বলি। এর বাহিরে আমাদের কিছু বিষয় থাকে ব্যাংকারদের, যেমন লেটার অফ ক্রেডিট এবং লেটার অফ গ্যারান্টি। এগুলোকে বলে থাকে আমরা অফ ব্যালেন্স শিট আইটেম। এগুলো কিন্তু ব্যালেন্স শিটের মধ্যে থাকে না, কিন্তু এটা কারণ এইটা এটা বেসিক্যালি আছে, কিন্তু এক ধরনের কমিটমেন্ট, শুরুতে এখানে কোনো ফান্ড ইনভলভ থাকে না। সেই জন্য আমরা এটাকে অন ব্যালেন্স শিট আইটেম বলি না, এগুলোকে আমরা অফ ব্যালেন্স শিট আইটেম বলি। পরবর্তী অন্য কোনো ক্লাসে আমরা হয়তো একটা ডিটেলস করার সুযোগ তাহলে বলবো। এরপরে আরেকটা বলছিলাম লিভারেজ রেশিও। লিভারেজ রেশিও টায়ার অন ক্যাপিটাল এবং টোটাল এক্সপোজার, এই দুটোর পার্থক্য, আমাদের দুটো রেশিও করলে সেটার মানটা তিনের বেশি হতে হবে একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। টায়ার অন ক্যাপিটাল কি, টোটাল এক্সপোজার কি, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে একটু। এরপরে আমরা বলছি যে অ্যাডভান্স ডিপোজিট রেশিও। আমি আমি আগেই বলছিলাম যে আপনি 100 টাকা যদি ডিপোজিট থাকে, 100 টাকাই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এর মধ্যে থেকে 17 টাকা কি করতে হয়, 17 টাকা হচ্ছে আমাদের ব্যাংকের নর্মাল পলিসি অনুযায়ী 17 টাকা আপনার সেন্ট্রাল ব্যাংকের সাথে মেনটেন করতে হয়। তাহলে থাকে হলে 83 টাকা, 83 টাকা আপনি বিনিয়োগ করতে পারবেন। অন্যান্য কিছু টেকনিক কৌশলে আমাদের সেটা সর্বোচ্চ 87 পর্যন্ত আমাদের বিনিয়োগ করার সুযোগ আছে, যেটার সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে মৌ তৈরির মাধ্যমে এটা সাধারণত করা হয়। এই এরিয়া রেশিও বের করার জন্য আমাদের যে সূত্রটা, সেটা এখানে যে টোটাল লোন এবং অ্যাডভান্স অর ইনভেস্টমেন্ট, যেটা সরিয়ে ভিত্তিক ব্যাংকের জন্য, তাকে যদি আমরা টোটাল টাইম ডিপোজিট এবং ডিমান্ড ডিপোজিটের সাথে ইন্টার ব্যাংকের ডিপোজিটের কল মানি মার্কেটে যে সারপ্লাস অথবা ডেফিসিট, এইটা নিয়ে যে চিত্রটা, এই দুটাকে যদি আমরা রেশিও করি, সেটাকে আমরা এডিআর রেশিও বলি। এই এডিআর, তারপরে হোলসেল বরোইং, এটা আলাদা একটা টার্ম, যেটা এখানে কমিটমেন্ট আছে। এখানে আমরা আমরা একটু পরের ট্রেজারি সেটা ডিটেলস আলোচনা করব। এরপরে হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক, এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ব্যাংকের ক্ষেত্রে। ইন্টারেস্ট রেট রিস্ক কি, এটা আমরা একটু দেখি। ইন্টারেস্ট রেট রিস্ক রিফার্স টু দ্য ফ্লাকচুয়েশন ইন দ্য ব্যাংকস নেট ইন্টারেস্ট ইনকাম and the volume of its balance sheet এবং off balance sheet item arising from the internal and external factors দ্বারা। কোনো এক্সটার্নাল এবং ইন্টারনাল ফ্যাক্টর দ্বারা যদি আমরা ব্যালেন্স শিট এবং অফ ব্যালেন্স শিট আইটেমের উপরে যে তার ভ্যালু এবং তার যে ইনকাম, এটার যে টোটাল যে ইন্টারেস্ট ইনকাম, এটার যে মানে অলওয়েজ যে ফ্লাকচুয়েশন হয়, সেটা একটা ব্যাংকের জন্য রিস্ক হিসেবে কাজ করে, যেটা ইন্টারেস্টের ফ্লাকচুয়েশনের কারণে হয়ে থাকে। সেটা আমরা একটু পরে আরো ডিটেলস আলোচনা করব। তারপরে হলো কি ইন্টারনাল ফ্যাক্টর ইনক্লুড, ইন্টারনাল ফ্যাক্টর গুলোর মধ্যে আসতেছে যে ব্যাংকের অ্যাসেট এবং লায়াবিলিটি, তার অ্যাসেটের কোয়ালিটি, তার অ্যাসেটের ম্যাচুরিটি, রিপ্রাইসিং পিরিয়ড অফ দ্য ডিপোজিট, এই ফ্যাক্টর গুলো কিন্তু আমাদের বিবেচনা করা হয়। আর এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে হচ্ছে জেনারেল ইকোনমিক কন্ডিশন, এই যে এখন ইনফ্লেশন বেড়ে গেছে, ডিফ্লেশন,
বা জিডিপি, এগুলো যে আমাদের যে এক্সটার্নাল যে ফ্যাক্টর গুলো, সেগুলো হচ্ছে ইকোনমিক কন্ডিশন ভেরিয়েশনের কারণে, যেগুলো দ্বারা মানে ব্যাংকিং বিজনেসটা প্রভাবিত হয়, যেখানে বেসিক্যালি আমাদের ব্যাংকারদের তেমন কিছু করার থাকে না, যেটা মানে সেন্ট্রাল পর্যায়ের পলিসির যে বিষয়গুলো, সেগুলো কিন্তু অনেক সময় আমাদের ব্যাংক বিজনেসের ক্ষেত্রে রিস্ক হিসেবে কাজ করে থাকে। সেগুলো আমরা ইন্টারেস্ট রেটের মানে ফ্যাক্টর হিসেবে আমরা দেখে থাকি। এরপরে আমরা বলছিলাম যে এই চ্যাপ্টারটার এই পলিসির মধ্যে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আলোচনা আছে, সেটা হচ্ছে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি। এই অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটিতে আমাদের যেই প্রতিটা ব্যাংকেরই তাদের যে এমডি অথবা সিইও কে চেয়ারম্যান থাকে এলকো কমিটির, এবং তার সাথে হেড অফ ট্রেজারি, প্রতিটা ব্যাংকেরই একটা ট্রেজারি ডিপার্টমেন্ট আছে, এবং ট্রেজারি ডিপার্টমেন্টের যিনি হেড হিসেবে থাকেন তিনি হচ্ছে ওই মানে পদাধিকারী বলে ওই কমিটির হচ্ছে মেম্বার সেক্রেটারি। আরো যারা কমিটিতে মেম্বার থাকে তারা হচ্ছে প্রতিটা ব্যাংকের অল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ ডিএমডি পর্যায়ের লোকজন যারা আছে তারা এর মেম্বার। তারপরে হচ্ছে আমাদের যিনি প্রতিটা ব্যাংকেরই চিফ ফিনান্সিয়াল অফিসার, যেটা আমরা সিএফও বলে থাকি, উনি এখানে পদাধিকারী বলে মেম্বার। তারপরে ট্রেজারি ডিপার্টমেন্ট ডিভিশনে যারা জিএম থাকেন তাদের তারা হচ্ছে এটার, তাই তিনি একজন মেম্বার। ক্রেডিটের যিনি জিএম তিনি একজন মেম্বার। তারপরে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উনি একজন মেম্বার। এগুলার পদের নাম হয়তো বা ব্যাংক টু ব্যাংক ভেরি করতে পারে, এটা মূলত বোঝানো হয়েছে হেড অফ ক্রেডিট, তারপরে হেড অফ ট্রেজারি, তারপরে হলো হেড অফ রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, আর হচ্ছে আমাদের সকল সিইও বা এমডি যিনি চেয়ারম্যান থাকবে, এবং তার পরবর্তী যে ধাপটা, কোনো কোনো ব্যাংকে অ্যাডিশনাল এমডি আছে উনিও এখানে মেম্বার। সাধারণত সব ব্যাংকে এটা নাই, ডিএমডি। তাহলে এটা হচ্ছে অ্যালকো কমিটির স্ট্রাকচার, আমরা বললাম স্ট্রাকচার গুলো আমরা আলোচনা করলাম, তো এখানে কিভাবে এটা আসলে ঘটেছে। এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কিন্তু কমন স্ট্রাকচার, এটা ব্যাংক টু ব্যাংক এটা কাস্টমাইজ হবে, বাট এই বিষয়গুলো আমাদের আছে। হেড অফ ট্রেজারিতে আমাদের একটা ডিপার্টমেন্ট, যেটা এই এই ট্রেজারি ডিপার্টমেন্টের যিনি হেড থাকে তাকে হেড অফ এএলএম এর ডেস্ক বলা হয়। এখানে তিনটা ডিপার্টমেন্ট আছে, একটাকে বলে আমরা ফ্রন্ট ডেস্ক, একটা বলে থাকি আমরা মিড মিড অফিস, একটা বলে থাকি আমাদের ব্যাক অফিস। এই মিড অফিস, ফ্রন্ট অফিস এবং ব্যাক অফিস তাদের কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা রেসপন্সিবিলিটি আছে। এটা নিয়েও কিন্তু এই পলিসিতে আলোচনা আছে, এবং এটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আছে। আমরা ট্রেজারিতে যে ডিটেলস করবো মূলত অ্যালকো, প্রতি বলছি যে প্রতিটা ব্যাংকেরই মাসে একটা অ্যালকো মিটিং হওয়ার কথা কোনো কোনো ব্যাংকে, তবে 3 মাসের মধ্যে মাস একটা হতেই হবে। তবে বাংলাদেশ ব্যাংকের সাজেশন হলো প্রতি মাসেই। এই কমিটি মূলত যেটা করে, একটা ব্যাংকে তার ফান্ড পজিশনটাকে ফোকাস করে। ফান্ড পজিশনের দুইটা পার্ট থাকে, একদিকে থাকে অ্যাসেট আর একদিকে থাকে তার লায়াবিলিটি। অ্যাসেট পার্ট মানে হচ্ছে তার যে ইনভেস্টমেন্ট বা তার যে লোন বা বিনিয়োগ আছে সেটার কোয়ালিটি বিচার বিশ্লেষণ করা হয়। এখানে কতটা ইনকাম জেনারেট করছে আর কতটা নন পারফর্ম, অর্থাৎ এনপিএল অথবা রেগুলার যে লোন যেগুলো থেকে ইনকাম আসতেছে, এগুলো নিয়ে তারা অ্যানালাইসিস করে। এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে তারা স্ট্র্যাটেজি বা পলিসি তৈরি করে যে আমাদের কোন দিকে এখন অ্যাড্রেস করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো ব্যাংকের যে এই বিনিয়োগটা আছে, ধরেন 100 টাকা বিনিয়োগের মধ্যে বেশিরভাগ অংশটাই হচ্ছে নন পারফর্মিং, তখন তাদের স্ট্র্যাটেজি কি হবে? তখন তাদের স্ট্র্যাটেজি হবে নতুন ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থেকে তারা করবে কি, এনপিএল রিকভারির ক্ষেত্রে কিন্তু তারা বেশি ফোকাস করবে। আবার যদি ধরেন কোনো ব্যাংকের যদি দেখা যায় মিটিং আছে, দেখা গেল যে তার এনপিএল এর পরিমাণটা খুবই সহনশীল পর্যায়ে এবং তার কাছে অনেক বেশি আইডিয়াল মানি আছে, তখন তারা খাত খুঁজবে যে কোন খাতে তাদের বিনিয়োগ করা যায়, কোন খাতে বিনিয়োগ করলে সেই ব্যাংকের প্রফিট বেশি হবে। আবার কখনো দেখা যায় যে ডিপোজিটে ক্রাইসিসে আছে, যদি ডিপোজিট ক্রাইসিস থাকে, ডাউনওয়ার্ড থাকে, তাহলে কিন্তু তার বিনিয়োগ করার সুযোগ নাই, কারণ তারা কিন্তু আবারও ডিপোজিটারের কাছে তার কমিটমেন্টের একটা বিষয় আছে, এটা ফেল করতে কোনো ব্যাংক তো চায় না। তখন কারো তারা আবার স্ট্র্যাটেজি নিবে যে এখন ইনভেস্টমেন্ট বন্ধ, এখন আমাকে ডিপোজিট কালেক্ট করতে হবে। এর বর্তমান সময়ে দেখেন বেশিরভাগ ব্যাংকই কিন্তু ডিপোজিট একটা ক্রাইসিসে আছে, যেটা ফান্ড ক্রাইসিস বলে থাকি আমরা। তারপরে এখন সবাই এখন ডিপোজিট হান্টিং এর প্রতি গুরুত্ব দিচ্ছে। এগুলি হচ্ছে অ্যালকো মিটিং এর মধ্যে আলোচ্য বিষয়, এবং এই এই বিষয়গুলো নিয়ে অ্যালকো মিটিং তাদের স্ট্র্যাটেজিক্যালি তারা তাদের ব্যাংকের পরবর্তী ফিউচার করণীয় নির্ধারণ করে থাকে অ্যালকো কমিটি। এই যে আমরা কথাগুলো বললাম, এই যে তার ডিপোজিট শর্ট আছে অথবা ডিপোজিট সারপ্লাস আছে, আইডিয়াল মানি বেশি, অথবা তার এনপিএল এর পরিমাণ খুব খারাপ অবস্থায় আছে, অথবা এনপিএল কম আছে, তার এখন ইনভেস্টমেন্টের তুলনায় ডিপোজিট বেশি, আইডিয়াল মানি বেশি, তার মানে তাকে ইনভেস্টমেন্ট করতে হবে, এই কথাগুলো এই অ্যালকো মিটিং এর একজন এমডি, সিইও অথবা সিএফও অথবা ডিএমডি রা অথবা বিভিন্ন ডিপার্টমেন্টের হেডেরা জানবে কিভাবে?
তার জন্য একটা কি হবে, পেপারস তৈরি হবে, একটা তথ্যের একটা তৈরি হবে, যেটাকে আমরা বলি অ্যালকো পেপার। এই অ্যালকো পেপারস এর মধ্যে কি কি থাকে আমরা সেটারই একটা ফরম্যাট আপনাদের দেখাচ্ছি। এটাও কিন্তু সেন্ট্রাল ব্যাংকের ওই পলিসি রিপার্ট। এটা হচ্ছে একটা মাইনোট, প্রতিটা লাস্ট মিটিং এ কি হবে, কি আলোচনা হয়েছে সেটার একটা মিনুটস তৈরি করবে। এটা সাধারণত সকল মিটিং এর একটা বৈশিষ্ট্য, আপনারা যারা এই সব কাজে ইনভলভ তারা জানেন। রিভিউ দ্য অ্যাকশন আইটেম অফ দ্য প্রিভিয়াস মিটিং, প্রিভিয়াস মিটিং এ কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কি কি প্ল্যান করা হয়েছিল, স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল, এই স্ট্র্যাটেজি নেওয়ার পরে ব্যাংকের আসলে এটা কোন ধরনের প্রভাব পড়লো, পজিটিভ নাকি নেগেটিভ, ওই যে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল সেটা কি ফাংশন করছে নাকি সেটা ফাংশন করে নাই, এই বিষয়গুলো কিন্তু তারা আগে অ্যানালাইসিস করবে মিটিং এ, প্রথমে অ্যালকো মিটিং এ। এরপরে হচ্ছে যে দেশের এবং লোকাল এবং গ্লোবাল, লোকাল এবং গ্লোবাল দুই ধরনের যে ইকোনমিক যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা কিন্তু সে কি করবে, রিভিউ করবে। মার্কেটে ডিমান্ড কি, মার্কেটে কোন ধরনের প্রোডাক্টের এখন চাহিদা আছে, বা মার্কেটে এখন আমাদের মানির সাপ্লাইয়ের কন্ডিশনটা কি, মার্কেটে কি ক্যাডিটের এখন বেশি প্রয়োজন, নাকি কোন খাতে কোন ধরনের ক্যাডিট দরকার, কোন খাতটা বেশি প্রফিটেবল, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করবে। তারপরে হচ্ছে এরপরে একদম হচ্ছে তার ব্যাংকের ব্যালেন্স শিটের দিকে, ব্যালেন্স শিটের দিকে এসে কি করবে, যে আমার অ্যাসেট এবং লায়াবিলিটি পজিশন কি, অ্যাসেট কি, আমার লায়াবিলিটি কি উদ্বৃত্ত আছে, আইডিয়াল মানি আছে, আমার কি এখন বিনিয়োগ করতে হবে, অথবা আমার কি মানি কি শর্ট, লিকুইডিটি কি শর্ট, যদি শর্ট থাকে তাহলে আমাকে লিকুইডিটি হান্টিং এর জন্য পলিসি তৈরি করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের মূলত আলোচ্য বিষয়। এরপরে হচ্ছে আমাদের থাকে কি, প্রতিটা ব্যাংকেরই টপ 10 ডিপোজিটর, তাদের একটা তথ্য থাকে, তাদের ডিপোজিটের ট্রেন্ডটা কি, তারা কি ডিপোজিটটা ডে বাই ডে বাড়ছে নাকি তাদের ডিপোজিট কমছে, এই বিষয়গুলো প্রতিটা ব্যাংক তাদের অ্যালকো মিটিং আলোচনা করে থাকে। কারণ এটা একটা তাদের ফোকাসিং জায়গা। কারণ কোন ধরনের ডিপোজিটর, মানে টপ 10 ডিপোজিটরের মধ্যে ডিপোজিটরের যে ফান্ডের যে ট্রেন্ড, তাদের যদি অনেক সময় ফান্ডের বেশি প্রয়োজন হয় তারা কিন্তু ডিপোজিট উঠায় নিয়ে যাবে, তাদের যদি কোনো কাজ থাকে। আবার তাদের যদি এখন সারপ্লাস মানি যদি ব্যাংকে ডিপোজিট আছে, তাহলে আমি এই টাকাটা বিনিয়োগ করতে পারবো, কিন্তু ওই ডিপোজিটের যে টাকাটা উঠায় নিয়ে যায় আমি যদি বিনিয়োগ করি তাহলে কিন্তু আমি আবার লিকুইডিটি ক্রাইসিসে পড়বো। এই বিষয়গুলো মূলত আলোচনা করে। আবার টপ 10 বড়োয়ারের লিস্ট থেকেও তাদের কিন্তু দেখা হয় যে তাদের বিজনেসের কন্ডিশনটা কি, তাদের যে আমি ইনভেস্ট করছি তারা আমাকে টাইম মতো রিপে করবে কিনা, এই বিষয়গুলো তাদের বিজনেসের ট্রেন্ডটা কি ধরনের, এই ধরনের সুপারভিশন মনিটরিং কে করা হয়। উদ্দেশ্য হলো যে আমার বিনিয়োগটা কতটা সেভ আছে, কতটা সিকিউর আছে সে বিষয়গুলো জানানো। ক্যাপিটাল মেইনটেনেন্স, এরপরে লোন এবং ডিপোজিটের যে মুভমেন্টটা সেটার ডিটেলস আলোচনা, লোন কি বাড়ছে নাকি ডিপোজিট বাড়ছে, নাকি লোন কমে যাচ্ছে নাকি ডিপোজিট কমছে, বা লোন কম না কমলেও লোন কি নন পারফরমেন্স দিকে যাচ্ছে নাকি এটা রেগুলার রাখা সম্ভব হচ্ছে, এই মুভমেন্ট কিন্তু আলোচনার বিষয় এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে লোন এবং ডিপোজিটের প্রজেকশন। ধরেন আমি আজকে যদি অ্যালকো মিটিং করি, নেক্সট 1 মান্থে আমার এত ডিপোজিট বাড়াইতে হবে, একটা টার্গেট ফিক্সড আপ করা হয়। অথবা আমার লোন শর্ট আছে, আমি এই 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে আমরা এতগুলো ডিপোজিট দেবো, লোন দেবো বা ইনভেস্টমেন্ট করবো, এই প্রজেকশন গুলো কিন্তু এই অ্যালকো মিটিং থেকে কিন্তু চলে আসে। এরপরে হচ্ছে ল্যান্ডিং এর যে রেট এবং ডিপোজিটের রেট, অর্থাৎ লোন যে ইন্টারেস্ট এবং যে ডিপোজিটের ইন্টারেস্ট, এই ট্রেনটা সেন্ট্রাল ব্যাংক আসলে কি চাচ্ছে। ধরেন কথার কথা, এখন ডিপোজিট ক্রাইসিস বেশি, ইন্টারেস্ট রেট অনেক হাই, কিন্তু আমি অ্যালকো মিটিং এ বসে আমার কাছে যে তথ্য থাকে যে খুব ইমিডিয়েটলি সেন্ট্রাল ব্যাংক তাদের ইন্টারেস্ট রেটটাকে কমাবে, ইন্টারেস্ট রেট কমাবে। তাহলে ইন্টারেস্ট যদি কমায়, আমি যদি হাই ডিপোজিট কালেক্ট করতে থাকি এবং এটা টার্ম ডিপোজিট হয়, টাইম ডিপোজিট হয়, তাহলে আমার কিন্তু ব্যাংকে কিন্তু লস হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু, এই ট্রেনটা কিন্তু আমাকে স্টাডি করতে হবে। তার অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, একটা অ্যালকো মিটিং এ যে তার কমিটি আছে তারা যে বিষয়গুলো নিয়ে আসলে মূলত অ্যানালাইসিস করে থাকে, সেই যে তথ্যগুলোর উপরে, সেই তথ্যগুলোকে আমরা বলি হলো অ্যালকো পেপার, এবং অ্যালকো পেপারের কন্টেন্ট গুলো এই। এটাও কিন্তু একটা প্রশ্ন আছে, এটা একটু দেখবেন। এরপরে হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট যে কমিটি আছে, এএলএম এর আসলে মূলত রেসপন্সিবিলিটি কি, আমরা এত সময় যতগুলো কথা বললাম এগুলো প্রত্যেকটি হচ্ছে তাদের দায় দায়িত্বের পান। তাহলে কি, প্রথমত 1 নম্বর যদি, তারপরে আমরা তাত্ত্বিকভাবে যদি বলি যে টু ওভারসি দ্য গ্রোথ অ্যান্ড দ্য সাস্টেইনেবিলিটি অফ অ্যাসেট এবং লায়াবিলিটি, অ্যাসেট এবং লায়াবিলিটির যে গ্রোথটা সেটা ডে বাই ডে বাড়ছে কিনা, এবং যা বাড়ছে সেটাকে সাস্টেন করছে কিনা। ধরেন আমি লোন ডিপোজিট দুটোই খুবই মানে অ্যাবনর্মালি খুব বেড়ে গেছে, আবার দেখা গেলো পরের মাসে যায় এটা অ্যাবনর্মালি কমে গেছে, এই ধরনের ডিপোজিট কিন্তু বা ইনভেস্টমেন্ট কিন্তু একটা ব্যাংকের জন্য ভালো নয়।
তাহলে সাস্টেইনেবল অ্যাসেটের গ্রোথ অথবা লায়াবিলিটি গ্রোথ কিন্তু আমাকে সবসময় মনিটরিং এ রাখতে হবে, ওভারসি করতে হবে। টু ম্যানেজ দ্য ওভারসি অফ দ্য ওভারঅল অ্যাক্টিভিটিস অফ দ্য মানি মার্কেট, মানি মার্কেটের অ্যাক্টিভিটিস আমাকে চিনতে হবে। আমরা ইকোনমিক্স এর নিশ্চয় আমরা পড়ে আছি, মানি মার্কেট নামে একটা ইয়ে ছিল। আমরা যে সেন্ট্রাল ব্যাংক বা আমরা কমার্শিয়াল ব্যাংক গুলো কিন্তু মূলত মানি এই এই মার্কেটে কিন্তু সার্কুলেট করে থাকে। মানি মানে রাষ্ট্রের যত রকমের মানি প্রয়োজন এটা মেক হয় নিশ্চয় জানেন, যে বাংলাদেশ ব্যাংকের কর্তৃক এর দায়িত্ব দেওয়া আছে, তারা কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে এটা নিয়ে আসে। তাহলে এই মানি মার্কেটে এখন কি সারপ্লাস মানি আছে, অতিরিক্ত মানি থাকলে গভর্নমেন্ট কি করে, মানিটারি পলিসি তৈরি করে তারা টাকা উঠায় নেয়। আবার যদি মার্কেটে টাকা ঘাটতি থাকে তারা বিভিন্ন ভাবে আবার মার্কেটে টাকা তো ছাড়ে। তাহলে এই ট্রেন্ডটাও কিন্তু আমাকে দেখতে হবে। এটা কিন্তু আমাদের অ্যালকো কমিটির এটা অন্যতম আর একটা দায়িত্ব। তারপরে টু ম্যানেজ দ্য লিকুইডিটি এবং মার্কেট রিস্ক, মার্কেটের কি রিস্ক আছে এবং লিকুইডিটি যে রিস্ক এগুলো আমরা আলোচনা করলাম, এগুলো কিভাবে ম্যানেজ করা যায় ব্যাংকে, এটা আমাকে দেখতে হবে। নাম্বার 4 হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট ডিনামিক্স, মার্কেট ডিনামিক্স অর্থাৎ মার্কেটে যে কম্পিটিটর আছে তাদের কম্পিটিশনের লেভেলটা কি, আমার মার্কেটের ইয়াকে লিডারকে কোন ব্যাংক আসলে সবচেয়ে বেশি আগে আছে, তাদের কি কি প্রোডাক্ট আছে, তারা কি প্রোডাক্ট দিয়ে আসলে ডিপোজিট বেশি হান্টিং করতেছে, অথবা ক্রেডিটের ক্ষেত্রে তারা কোন ধরনের ক্রেডিট প্রোডাক্ট তৈরি করছে যেটা দিয়ে মার্কেটে বেঁচে, এই বিষয়গুলো কিন্তু আমাদের অ্যানালাইসিস করে নিজের প্রত্যেকটি ব্যাংকে তাদের অ্যালকো কমিটি বা অ্যালকো মিটিং এ তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে স্ট্র্যাটেজি তৈরি করে থাকে। দিস আর দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যাসেট লাইবিলিটি ম্যানেজার। তাহলে